নিস্তব্ধ নির্জন কক্ষ, দেওয়াল ঘড়িটা খসখস আওয়াজ করে চলছে। দুজন মানুষের ঘন ঘন নিঃশ্বাস শব্দ ছাড়া পিনপতন নীরবতা বিরাজ করছে। জানলা ভেদ করে চাঁদের আলো ভেতরে প্রবেশ করে কক্ষের মধ্যে থাকা আধারটা আবছা আলোতে রূপান্তরিত করছে। জানালার ওপাশে ঘন জঙ্গল। হঠাৎ খুট করে আওয়াজ হয়ে দরজাটা আস্তে করে খুলে গেল। অধরা ঘুমিয়েছিল, হঠাৎ আওয়াজ পেয়ে দ্রুত চোখ খুলে তাকালো। একটা ছায়া ধীর স্থিরভাবে পা ফেললো, ভেতরে প্রবেশ করলো। হুডি চাপানো লোকটার হাতে ঝকঝকে খঞ্জর, আলোতে চকচক করলো। অধরার বুক ধুকপুক করছে। ভাবলো লোকটার উদ্দেশ্য কি, ওকে কি মারতে চাইছে, কিন্তু কেন? পাশে জুবাইর ঘুমিয়ে আছে। অধরা নিজেকে প্রস্তুত করে নিয়েছে, লোকটা যখনই ওর দিকে আক্রমণ করবে দ্রুত সরে গিয়ে লাইট জ্বালিয়ে নেবে। এক হাতে নাতে ধরা পড়বে। উত্তেজনা ওর হাত পা কাঁপছে, কিন্তু লোকটা ওর দিকে না গিয়ে সোজাসুজি বাম সাইডে জুবাইয়ের দিকে এগিয়ে গেল। এমন না তো যে অধরা জন্য ওকে চিনতে পারছে না। বেশ ভালো করে জানা যাচ্ছে টার্গেট ও নয়, জুবাইয়ের। বিষয়টা খেয়াল হলো ততক্ষণে লোকটা খঞ্জর উঠিয়ে জুবাইয়ের বুকে আঘাত করতে গেল। অধরা তড়িঘড়ি বেগে উঠে বসলো, লোকটার হাতে সমেত খঞ্জরটা ধরে ফেল। প্রচণ্ড ধস্তাধস্তি শুরু হলো। অধরার কাটা হাতটা আরও কিছুটা কেটে গেল, ব্যথায় টনটন করছে, কিন্তু হাত ছাড়লো না। পাশে জুবাইরের গায়ে ধাক্কা দিয়ে চিৎকার করে বলল, জুবাইর, দ্রুত উঠুন। জুবাইর পিটপিট করে চোখে খুলে হতভম্ব হয়ে গেল। ওর বুকের উপর দুজন ছুরি নিয়ে কাড়াকাড়ি করছে। অধরা পারছে না লোকটার শক্তির কাছে, হিমশিম কাটছে। জুবাইর অপেক্ষা করলো না, পা তুলে লোকটার বুক বরাবর লাথি দিয়ে বসলো। অচেনা লোকটা ছিটকে গিয়ে মেঝেতে পড়লো। অধরা বিছানায় মুখ থুবড়ে পড়ে গেল। জুবাইর ওকে সরিয়ে দিয়ে বিছানা থেকে নামতে নামতে লোকটা হাওয়ার গতিতে বেরিয়ে গেল। অধরা নিজেকে সামনে নিয়ে হাঁপাতে হাঁপাতে ওদের পিছু নিল। বাইরে গেট খোলা, আগন্তুক যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল। লোকটা আসার সময় সব রাস্তা তৈরি করে এসেছিল। শীতের রাত, কেউ একবার রুমে ঢুকলে বাইরে বের হবে না, এই ভরসাতে লোকটা এভাবে ভিতরে এসেছে। জুবাইর লোকটাকে ধরতে না পেরে ফিরে আসলো। গেটের কাছাকাছি অধরার সঙ্গে দেখা হলো। মেয়েটার চোখে মুখে ভয় নেই, আছে বিরক্ত। জুবাইর এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন ছুড়ল, ধরতে পারলে না? ফিরে আসলেন কেন? শুনুন, ওই কিলারকে আমার চাই, যেভাবেই হোক। বাইরে সিসি ক্যামেরা আছে, এখানে প্রত্যেকটা বাড়িতে সামনে আপনি ক্যামেরা পাবেন। আমি সবগুলো ফুটেজ দেখতে চাই, আপনি ব্যবস্থা করুন। ওকে কে পাঠিয়েছে জানা দরকার। অধরা একদমে কথাগুলো বলে থামলো। জুবের সেসব পাত্তা না দিয়ে অধরা হাতটা ধরে বিস্মিত হয়ে বলল, তোমার হাত কেটেছে, রক্ত বন্ধ করতে হবে। তুমি আবেগ কেন রাখলে না? জুবের হন্তদন্ত হয়ে ওর হাতটা ধরে ভিতরে নিয়ে গেল। অধরা বিরক্ত হচ্ছে জুবাইয়ের উপর। লোকটা নিজেও যখন কষ্ট দিবে তখন কিছু না, এটুকু কেটেছে তার জন্য উতলা। কাজের কাজ নেই, অকাজের গুণ বেশি। ও জুবাইরকে মানা করলো, কিন্তু শুনলো না। সকালে আয়াতের সঙ্গে এসে পড়েছে ওরা, পাশাপাশি দুটো বাড়ি। অধরা ইচ্ছে হচ্ছিল বাবা মায়ের স্মৃতির বাড়িতে রাতে ঘুমানোর, তাই এই বাড়িতে, বাকিরা আয়াতদের বাড়িতে। অধরা ওদেরকে আনতে চেয়েছিল, কিন্তু বহুদিন বাড়িটা পড়েছিল, তাই ধুলাবনে পূর্ণ হয়ে আছে। পরিষ্কার করার সময় ছিল না। এক প্রকার বাধ্য হয়ে জুবার ওকে নিয়ে এই বাড়িতে থাকতে এসেছে। জুবার খুব যত্ন নিয়ে অধরার হাতটা ব্যান্ডেজ করে দিয়ে বলল, লোকটা কালো ভুঁড়ি চাপিয়েছিল, মুখটা দেখতে পেলে ভালো হতো। অধরা রাগে ফুলে উঠল, না মুখ কুচকে বলল, সব দোষ আপনার। কে বলেছিল লাথি বসাতে? চুপচাপ লোকটাকে ঝাপটে ধরা যেত না? শুধু আপনার জন্য, মাথায় কিছু নেই আপনার, পুষ্টির জন্য তো সমস্যা হচ্ছে। টুইন বেবি তো, আপনার ভাইয়ের মাথায় সব চলে গেছে। এবার বলুন, আপনার এমন কোনো শত্রু আছে যে আপনাকে হত্যা করতে চাইতে পারে? জুবের বিস্মিত হলো অধরার কথা শুনে। ওকে মারতে চাইবে এমন লোক কে থাকবে? তাছাড়া ও যতই ঘাটতারা হোক, বাইরের লোকদের সাথে খারাপ ব্যবহার করে না। একটু জেদি, কিন্তু খারাপ না। সবাই ওকে পছন্দ করে। ও এতক্ষণ ভেবেছিল লোকটা অধরাকে মারতে এসেছিল। কৌতূহলে প্রশ্ন করলো, মানে কি আমাকে মারতে চাইবে কেন? লোকটা আপনাকে মারতে চেয়েছিল। দেখুন, রুমে সামান্য হলে আলো ছিল। তাছাড়া আমাকে মারতে চাইলে ডান সাইডে এসে আঘাত করতো, কিন্তু না, আমি দেখছি লোকটা দরজা থেকে সোজা আপনার দিকে নজর করে এগিয়ে গেছিল। প্রথমে ভেবেছিলাম আমাকে মারবে, কিন্তু টোটালি মিথ্যে। জুবের, আপনার অগোচরে বাজে একটা খেলা চলছে, আপনাকে ওই লোকটা পর্যন্ত পৌঁছাতে হবে। জুবের মরিন হাসলো, ভয় পেল না। অধরা না থাকলেও এতক্ষণে প্রাণ পাখিটা উড়াল দিত, সন্দেহ নেই। কিন্তু কী করতে পারে এসব? ডান বামে সন্দেহ নেই কেউ, নিজেকে নিয়ে ভয় নেই। জুবের সেসব পাত্তা দিল না, খুব স্বাভাবিকভাবে বলল, আমাকে মারতে চাইবে কেন? তোমার অনুমান ঠিক নেই। দেখো, তোমার বাবার কোনো শত্রু ছিল, ওরাই প্রতিশোধের জন্য এসেছিল। আমি মৃত্যু দেখে ভয় পাই না, মরতে চাইলে মারবো,
চলো ঘুমাই, তোমার শরীর ঠিক থাকা দরকার। অধরা জেলে উঠলো। জুবাইর এরকম আজে বাজে যুক্তি শুনে মেজাজটা খারাপ হয়ে গেছে। ও ঝট করে জুবাইয়ের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ফালতু কথা বলবেন না, আমি আপনাকে একটুও পছন্দ করি না। রাগ হয় আপনাকে দেখলে। আমার রাগের পরিমাণটা আরও বাড়িয়ে দিচ্ছেন। শুনুন, আমি ভবিষ্যৎ বুঝে গেছি। আমার জীবন সংকটে আছে। আমি জানি আমার মৃত্যু অনিবার্য, কিন্তু আপনাকে মরলে চলবে না। আমার বাচ্চাটাকে আপনাকে বাঁচাতে হবে। আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছেন তার জন্য ক্ষমা পাবেন শুধু কোহিনূরকে রক্ষা করে। আমি মরে যাই, চলে যাই, যা ইচ্ছা তাই হয়ে যায়, কিন্তু আপনাকে বাঁচতে হবে। আমি শপথ নিয়ে শেষ দেখে ছাড়বো। আপনি আমাকে আটকে রাখতে পারবেন না। অধরা একদমই কথাগুলো বলে ওকে ছেড়ে দিয়ে কক্ষের দিকে এগিয়ে গেল। জুবাইর হতভম্ব হয়ে ভাবছে ওর বলা কথাগুলো। বাবা মা একে শুধু উত্তরাধিকারী দিতে বলেছিল এই বাচ্চাটা আসলে বাড়ির সব বিপদ কেটে যাবে, ভাই আলোতে আসতে পারবে, বোনদের বিয়ে হবে, কিন্তু বাচ্চার ক্ষতি করবে বলেনি। একটা ছোট্ট বাচ্চা, তার ক্ষতি কেন করবে ওনারা? কী রহস্য চলছে ওর অজান্তে? জুবের অপেক্ষা করলো না, দ্রুত কক্ষে গিয়ে ফোন নিয়ে বেরিয়ে এলো। কাকে একটা ফোন করলো, রাস্তার পাশের সব সিসিটিভি ক্যামেরা চেক করা জরুরি। লোকটার মুখ দেখতে না পারলে কোথাও যাওয়া থেকে এসেছে এটা জানা যাবে। গাড়ি করে আসলে গাড়ির নাম্বার জানা যাবে। জুবের লোক লাগিয়ে দিল। যাওয়ার আগে বাসাতে খবর দিল অধরাকে নিয়ে যেতে। অধরার সামনে নিয়ে বসে আছে বাকিরা। সকলের চোখে মুখে চিন্তার ছাপ। আয়াতের বাবা শেখ ইসলাম খুব ভয় পেয়েছেন। অথবা চোখ মুখ বন্ধ করে সোফায় হেলান দিয়েছিল। হঠাৎ কি একটা ভেবে, আঙ্কেল বাবা মায়ের ময়নাতদন্তের রিপোর্ট এসেছিল, ওটা দেখানো যাবে? দুর্ঘটনার সময় যে গাড়িতে বাবার গাড়িটা ধাক্কা খেয়েছিল ওটার মালিক কোথায় আঙ্কেল? এই শহরে গাড়ি দুর্ঘটনা হলে যে লোক দুটো মানুষের প্রাণ নিল তাকে ছেড়ে দিল পুলিশ। তোমার সন্দেহ হলো না? তুমি কেস রিওপেন করতে বলো। আমি এখানে যতদিন বা যতটা সময় আছে এর মধ্যে সবটা জানতে হবে। আপনি ব্যবস্থা করুন। সন্দেহের উপরে না উপযুক্ত প্রমাণ নিয়ে শত্রুর সামনে দাঁড়িয়ে মোকাবেলা করতে চাই আমি। শেখ ইসলাম কিছুই বুঝতে পারলেন না। পুলিশের বলছে দুর্ঘটনা, সবাই গাড়িতে কোনো লোক ছিল না, এমনকি গাড়িটা কারো নামে রেজিস্টার ছিল না বিধায় আসল লোককে পাওয়া যায়নি। এর পিছনে কোনো ঘটনা আছে বলে ওনার সন্দেহ হচ্ছে না। উনি ভুরু কুঁচকে বলেন, মা এটা সাধারণ দুর্ঘটনা বই কি কিছুই না, তুমি খামাখা টেনশন করছো। অতটা উত্তেজিত হয়ে বলল, আঙ্কেল আমি সন্দেহ করছি না, আমি শিওর এটা হত্যা। আপনি প্লিজ সাহায্য করুন, আমি শেষটা দেখতে চাই। চোখের দেখার মধ্যে মাঝে মাঝে ভুল হয়। অধরার কথা শেষ করে কক্ষে ফিরে আসলো। মারিয়া হয়ে খেয়াল করছে কাজের মেয়েটা খাবার নিয়ে ওদের পেছন পেছন ছুটছে। জুবাইর গায়েব। অধরা জানে জুবাইর রেগে আছে। এই লোকটা একটু রাগিয়ে দিতে পারলে কাজ হার হামেশা হয়ে যায়। মাথা মোটা লোক, বুদ্ধি জ্ঞান নেই। অধরা বিরক্ত হয়ে যাচ্ছে। কয়েকবার ফোন করছে কিন্তু রিসিভ করছে না। সারাদিন পার করে গভীর রাতে বাড়ি ফিরল জুবাইর ক্লান্ত শরীরে। কক্ষে প্রবেশ করতে লেট হলো, কিন্তু বিছানায় শুয়ে পড়তে লেট হলো না। অধরা এতক্ষণ ওর জন্য অপেক্ষা করছিল, জুবাইর শেষে পাত্তাই দিল না। অথবা দ্রুত গিয়ে জুবাইয়ের হাত টেনে বলল, অকর্মা কুম্ভকর্ম, খারাপ মানুষ একটা। সারাদিন কোথায় ছিলেন? একটা কাজ দিয়েছি ঠিকঠাক করতে পারিনি, আবার কথায় কথায় হুমকিয়ে দিতে ওস্তাদ। মানছি কাজটা কঠিন, তাই বলে ফোন রিসিভ করলেন না কেন? উত্তর দিন তাড়াতাড়ি। জুবাইর চোখ বন্ধ রেখে মলিন হাসলো। ওর কথা পাত্তা না দিয়ে বলল, খেয়েছো তুমি? আসার সময় তোমার দরকারি জিনিসপত্র সব গুছিয়ে এনেছিলে, না আনলে লিস্ট করে রেখো, আমি আগামীকাল নিয়ে আসবো। তোমার ড্যাডের বাড়িটা আমি আগামীকাল লোকজন দিয়ে পরিষ্কার করে নিব, চিন্তা করো না। অধরা হতভম্ব হয়ে জুবাইয়ের কথা শুনলো। হঠাৎ পরিবর্তন কেন বুঝতে পারছে না। ও চোখ মুখ কুঁচকে বলল, কী হয়েছে আপনার? আমরা তো 2 দিন পর ফিরে যাচ্ছি, তাহলে এসব করে কি লাভ? ও বাড়ি আমার আর ফিরছি না। প্রশ্ন করে আমাকে বিব্রত করো না, উত্তর পাবে না। তোমার বাবা মায়ের খুনি আর আমার উপরে আক্রমণকারী ঠিকানা নিয়ে ঝামেলা করো না, আল্লাহর উপর ছেড়ে দাও। সৃষ্টিকর্তার রহমত থাকলে আমি তোমাকে রক্ষা করতে যা যা দরকার হয় করব। জানি আমি ভালো না, বিশ্বাসঘাতকতা করছি, না ঠকলে সত্যি বোঝা যায় না কতটা কষ্ট। এখন ঘুমিয়ে যাও। জুবাইর বালিশে উপুর হয়ে শুয়ে পড়লো। কম্বলটা টেনে মাথা অবধি ঢেকে নিয়ে অধরা ওর পাশে বসে আছে। যতটুকু জ্ঞান আছে বুঝে নিল জুবাইর সবটা জেনে গেছে, কিন্তু বলছে না। হয়তো নিজের পরিবারের উপর আঙ্গুল উঠেছে তাই মানতে নারাজ। অতটা জানে আরমান ফারুকই ওদেরকে অত সহজে ছাড়বে না। খুব তাড়াতাড়ি একটা উপায় বের করে অধরাকে নিয়ে যাবেন। সেদিন জুবাইর ছিল বলে আসতে পেরেছিল, নয়তো কখনোই পারত না। সব জায়গায় একটা কিন্তু থেকেই যাচ্ছে। লোকটা নিজের আপন ভাইকে মেরে ফেলে সম্পত্তি দখল করেছে, এবার নিজের ছেলেকে মারবেন। কি লাভ এতে? সকল প্রকার পরিস্থিতি বা অশুভ কোনো সময়ের মধ্যে ভালো কিছু সময় থাকে,
যেটা স্মৃতির পথে স্মরণীয় হয়ে থাকে। তাছাড়া অধরা পেরিয়ে আসা রাঙা প্রভাত কালো রং মিলিয়ে সোনালি সূর্য নিয়ে আসে আলোর ঝলমলে প্রকাশ। প্রভাত ফেরির গানে মুখোমুখি হয়ে যায় দুই পৃথিবী। অধরা ঘুম থেকে উঠে হতভম্ব হয়ে গেছে। গতকাল অনেক রাত ঘুমানোর ফলে উঠতে লেট হয়েছে। বাইরে থেকে আওয়াজ আসছে। অধরা দ্রুত জানলা দিয়ে নিজেদের বাড়ির দিকে উঁকি দিতে চোখ ছানা পড়া। জুবাইর লোকজন লাগিয়ে ঘর বাড়ি পরিষ্কার করছে। বাড়ির সামনে কয়েকজন গান হাতে দাঁড়িয়ে আছে। লোকটার মতলব কি কে জানি। জুবাই সত্যি সত্যি এসব করবে ওর ধারণা ছিল না। ভেবেছিল ঘুমের মধ্যে সব ভুলে যাবে। ও আর অপেক্ষা করলো না, দ্রুত বেরিয়ে পড়লো। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখা হলো আয়াতের সঙ্গে। ছেলেটার মুখ ভাব করে আছে। ওকে দেখলে ঠোঁট উল্টে বলল, আপু তোমার বরের মাথা পুরোপুরি গেছে। কতবার বললাম আমাদের সঙ্গে থাকার কথা, কিন্তু শুনলই না। সেই তোমাদের বাড়িটা পরিষ্কার করতে উঠে পড়ে লেগেছে। হয়েছেটা কি বলবে? হঠাৎ পরিবর্তন কেমন জানি মানতে কষ্ট হচ্ছে। অধরা মলিন হেসে আয়াতের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, আমি সামনে নেব। মারিয়া কোথায়? আয়াত মাথা চুলকায় বলল, তোমার ননদ আমাকে দেখলেই পালিয়ে যায়। তোমাদের বাড়িতেই আছেন। ওর থেকে দূরে থাক ভাই, আমি চাই না কোনো ঝামেলা হোক। ওরা আমাদের মতো নর্মাল না। জানি না রহস্য ওদের আষ্টে পৃষ্ঠে ঘিরে আছে। দূরে থাক, তোর ভালো হবে। আমার মতো তোকে কষ্ট পেতে দিতে চাইছি না, কিন্তু কোনো কিন্তু না, আমি যাচ্ছি। অধরার কথাটা বলে অপেক্ষা করলো না, দ্রুত নিজেদের বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়িতে পৌঁছানোর পর কয়েক মিনিট সময় নিল। সোফা থেকে শুরু করে জানলার পর্দা পর্যন্ত পরিবর্তন করা হয়েছে, একদম ঝকঝকে করে ফেলেছে। অধরা সবটা ঘুরে ঘুরে দেখলো। মনে হচ্ছে কালো ছায়া জীবন থেকে দূর হয়ে গেছে। কাজের মেয়েটা টেবিলে খাবার পরিবেশন করছে, মারিয়া ওকে সাহায্য করছে। অধরাকে দেখে মারিয়া চমৎকার করে হাসলো, ইশারা করে সবটা কেমন লাগছে। অধরা বিনিময়ে মিষ্টি এসে বলল, দারুণ। কিছুক্ষণের মধ্যে জুবাইর এসে হাসির সঙ্গে এক গাদা শপিং ব্যাগ। পেছন পেছন দুজন লোক এসে আরও কিছু প্যাকেট দিয়ে বেরিয়ে গেল। জুবাইর সেসব নিয়ে কক্ষে এসে ধপ করে চেয়ার টেনে বসে পড়ল। সামনে রাখা আপেল টুকরোতে কামড় বসে বলল, মোটামুটি সব ঠিকঠাক, দরকারি জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছে, আরও লাগলে বলবে। অধরা ভুরু কুচকে বলল, আপনি তাহলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এখানে থাকবেন? ফিরে না গেলে আপনার ড্যাড মানবে তো? দেখুন ঝামেলা করে কি লাভ, তার চেয়ে চলুন ফিরে যায়। জুবাইর বিরক্ত হলো অধরার কথা শুনে। মেয়েটা এতদিন এখানে আসার জন্য ঝামেলা করেছিল, এখন এখানে থাকতে চাইছে না, এর মতলব কি কে জানে। কৌতূহল দমিয়ে রেখে উত্তর দিল, ওখানে থাকলে তোমার মাথায় আজে বাজে চিন্তা ঘুরঘুর করে। বাচ্চার জন্য এসব ভালো না। অতিরিক্ত টেনশনে যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয় তখন? যে মানুষটা, সে একটা মানুষের বাচ্চা না কোনো ভূতের বাচ্চা? না, যে কোনো সমস্যা হবে না। ও বাড়িতে নাম নেবে না, চুপচাপ খাও আর সকলের সঙ্গে আড্ডা দাও, বাকিটা আমি দেখে নিব। জুবাইর একদম কথাগুলো বলে থামলো। অধরা আর ঝামেলা করলো না। এই লোকটা যে তার ছেঁড়া মাথায় ছিট আছে এটা তার অজানা নেই। জীবনে তার ভুলের শেষ নেই। মাথা গরম করে আজ পর্যন্ত যা যা সিদ্ধান্ত নিয়েছে আজ অব্দি সেটা সাকসেস হয়নি। খ্যাপাটা টাইপের মানুষ। অধরা চুপচাপ খাওয়া শেষ করে নিজের রুমে গিয়ে বসলো। বাবা মায়ের রুমটা তালা লাগানো আছে। অধরা কিছু একটা ভেবে চাবিটা তুলে নিয়ে বাবা মায়ের রুমে তালা খুলে ভিতরে প্রবেশ করলো। আগের মতো সাজানো গোছানো, তবে প্রচুর ধুলাবালি। অধরা আলমারি থেকে বাবা মায়ের ছবিটা বের করে দেখে নিল। চিৎকার করে কাঁদতে মন চাইছে। অধরার চোখের পানি ছলছল কয়েক ফোঁটা গড়িয়ে পড়লো। খুনিকে ধরতে পারলে তার থেকে জিজ্ঞাসা করবে, কেন এতিম করে লোকটার কি এমন লাভ হলো? অধরা ছবি রেখে বেশ কিছু জিনিসপত্র ঘাটাঘাটি করলো। ওর বাবা মায়ের ফোন দুটো বন্ধ পড়ে আছে, 1 বছর অন করা হয়নি। চার্জনেই নাকি নষ্ট হয়ে বন্ধ। অধরা বুঝতে পারলো না। দ্রুত সেগুলো চার্জ দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওর বাবার ফোনের গ্লাস ঠিক নেই। অধরার মায়ের একটা শাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। পরে আবারও আসবে ভাবলো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে মায়ের লাল রঙের শাড়িটা সুন্দর করে পরে নিলাম। ভাবলো আর সারাদিন বাবা মায়ের ছবি সামনে নিয়ে রুমে বসে থাকবে। মায়ের শাড়ি থেকে মায়ের গন্ধ আসছে। অধরার ভাবনা অনুযায়ী মায়ের শাড়ি পরে ছবি ফ্রেম বুকে নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। অনেকক্ষণ কান্নাকাটি করে বাবা মায়ের ছবিটা বুকে নিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। ঘন জঙ্গলের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল এক পাহাড়ের টিলা। চারিদিকে সবুজের সমারোহ। অধরার নিচে দাঁড়িয়ে সেই টিলার দিকে তাকিয়ে আছে। গায়ে শক্তি পাচ্ছে না। টিলা থেকে বাচ্চার আওয়াজ ভেসে আসছে। অধরার মন আনচান করছে বাচ্চা দেখার জন্য, কিন্তু উপরে কিভাবে উঠবে বুঝতে পারছে না। বহু কষ্টে থেমে থেমে ও উপরে উঠছে। হাঁপাতে হাঁপাতে আশেপাশে তাকিয়ে দেখলো দূরে একটা বাচ্চা খেলছে। ওর হাসির শব্দে সারা বন জুড়ে ঝংকার তুলছে। অধরা অপেক্ষা করতে না পেরে ছুটে গিয়ে বাচ্চাটাকে ধরতে গেল, কিন্তু পারল না।
তার আগে একটা মুখোশধারী লোক ওর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। মুহূর্তের মধ্যে পরিস্থিতি পরিবর্তন। কোথা থেকে জুবাইর এসে হাজির। ও বাচ্চাটাকে নিজের কোলে তুলে নিয়ে বাঁকা হাসলো। অধরা খেয়াল করলো ওর হাতে ধারালো খঞ্জর। অধরা মনে হলো ওর মতিগতি বুঝতে পেরেছে, তাই চিৎকার করে বলল, ওকে মারবেন না জুবাইর, ওকে ছেড়ে দিন, আমাকে যা ইচ্ছা করুন প্লিজ। জুবাইর শুনলো না। বাচ্চাটার গলাটাতে টান দিতে তখনই জুবাইয়ের রূপে আরেকজন আগমন ঘটলো। ও দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কেড়ে নিতে চাইলো। অধরা ততক্ষণে ছুটে গেল, কিন্তু শেষ রক্ষা হলো না। পিছন থেকে অধরাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, যেটা ওর কোমরে বেঁধেছে। অধরা চিনতে পারছে না কোনটা জুবাইর আর কোনটা ওর ভাই। হঠাৎ ওদের চোখের দিকে তাকিয়ে বুঝলো এতক্ষণে জুবাইর ভেবে ভুল করেছিল। ওটা জুবাইর না, ওর ভাই। লোকটা জুবাইয়ের বুকে ছুরি বসিয়ে দিয়ে লাথি দিয়ে ছুটতে লাগলো। জুবাইর ছিটকে পড়ে, তবে হাতে এনেছে বাচ্চাটাকে। একদম পাহাড়ের ধারে গিয়ে ও দাঁড়িয়ে পড়ে। অতটা ঝাপসা চোখে চিৎকার করে বলল, আপনি পড়ে যাবেন, পিছিয়ে যাবেন না, পারলে ওকে বাঁচানো যাবে না। জুবাইর সেসব পাত্তা দিল না, শুধু মলিন হাসলো, আকাশ বাতাস কাঁপিয়ে উচ্চারণ করলো, আমি না থাকলে ও থাকবে না। ও আমার অংশ, আমার আত্মা, আমার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার ক্ষমা পাওয়ার অবলম্বন। ও বাঁচবে, তুমি চিন্তা করো না। জুবাইর ধূপ করে বাচ্চাটাকে নিয়ে পাহাড় থেকে লাফিয়ে পড়লো। অধরা চিৎকার দিয়ে উঠে বসলো। সেদিনের সেই স্বপ্নটা ঘুরে ফিরে একই দৃশ্য, একটু পরিবর্তন হবে, তবে শেষ পরিণতি এক। কি ইঙ্গিত দিচ্ছে স্বপ্নটাকে? অধরা প্রচণ্ড ভয় পাচ্ছে। সামনে খারাপ দিন আসতে চলছে, বুঝতে পারছে। ভাবলো এটাই কি নিয়তি? এই মুহূর্তে ওর জুবাইয়ের কথা খুব মনে পড়ছে। দ্রুত উঠে বসলো। হাত পা ঠক ঠক করে কাঁপছে। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে নেওয়ার যথাযথ চেষ্টা করলো, কিন্তু নিজেকে স্বাভাবিক করতে পারলো না। ঘর থেকে এক প্রকার ছুটে বেরিয়ে গেল। কাজের মেয়েটা খাবার রেডি করছে, মারিয়া বই পড়ছে। অধরা সোজাসুজি মারিয়াকে জিজ্ঞাসা করলো, তোমার ভাই কোথায়? মারিয়া বাইরের ইঙ্গিত করতে অধরা ছুটলো বাইরে। জুবাইর বাইরের টেবিলে চেয়ার দিয়ে সাজিয়েছে শীতের সকল ও বিকেলে বসে আড্ডা দেওয়ার জন্য। সেসব সাজিয়ে গার্ডেনের সঙ্গে আলাপ করছিল। অধরা ছুটে গিয়ে জুবাইরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মনে হলো এটাই হয়তো শেষবার জুবাইরকে জড়িয়ে ধরা, এরপরে আর সুযোগ পাবে না। অন্যদিকে জুবাইর হতভম্ব মেয়েটার এমন আচরণ দেখে। 1 বছর বিবাহিত সংসার জীবনে কখনো জড়িয়ে ধরা বা বউকে বুকে নিয়ে ঘুমানো এসব হয়নি। জুবাইর ইচ্ছা করে ওকে ইগনোর করতে, কিন্তু আজ কিভাবে কি করবে বুঝতে পারছে না। পাশের লোকদের ইশারা করে সরে যেতে ওরা আদেশ মাত্র চলে গেল। অধরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জুবাইর কাঁপা কাঁপা হাতে মেয়েটার মাথায় হাত রেখে ওষ্ঠে হাসি এনে বলল, আরে কাঁদছো কেন? শরীর খারাপ লাগছে বলো, ডাক্তার ডাকবো? অধরা কথা বলল না, নির্বিকার কাঁদছে। জুবাইর ওকে জোর করে টেনে আনলো। মুখটা নিজের 2 হাতে মুঠোয় নিয়ে বলল, কি হয়েছে বলবে না? না বললে কিভাবে বোঝাবে? বাঘিনীর চোখে পানি আমার মানতে কষ্ট হয়, প্লিজ সবটা বলো। অধরা ফুপিয়ে উঠে বলল, আমাদের ফিউচারে আমি দেখে নিয়েছি বোধহয়, সময় খুব কম, ক্ষমা করবেন আমার ব্যবহারে কষ্ট করে, খুব সরি। অধরা দ্রুত জুবাইরকে ছেড়ে দিয়ে যেভাবে দৌড়ে এসেছিল সেভাবে দৌড়ে চলে গেল। জুবাইর কিছু সময় তাকিয়ে ওর পিছু নিল। অধরা সোজা গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। জুবাইর বহুবার দরজা ধাক্কা দিয়ে কাজ হলো না, মেয়েটা দরজা খুললই না। জুবাইর বাধ্য হয়ে নিচে গিয়ে সোফায় বসলো। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলো। অধরা সন্ধ্যার খুব স্বাভাবিক ভঙ্গিতে দরজা খুলে নেমে আসলো, মনে হলে কিছুই হয়নি। জুবাইর জিজ্ঞাসা করলো, কিন্তু ও বলল হাসি খুশি মুখে পাশের বাড়ির আন্টির কাছে চলে গেল। জুবাইর কিছু বুঝতে পারলো না, তবে উতলা হলো। মেয়েটার জন্য হঠাৎ করে আজ কেমন টেনশন হচ্ছে, ভালো লাগা কাজ করছে। অধরা আজ নিজেই বাড়িতে ফিরে যায়নি, আয়াতদের বাড়িতে আছে। আন্টির সঙ্গে ঘুমাবে বলে রাত থেকে গেছে। জুবাইর কয়েকবার এসেছে, শেষমেশ নিজেও থেকে গেছে। ও উসখুস করছে কি হয়েছিল শোনার জন্য, কিন্তু সুযোগ পাচ্ছে না। জুবাইর হতাশ হলো। মেয়েটার মাথা কি ঘুরছে কে জানি। অধরা চুপচাপ খেয়ে রুমে শরীরে দিয়ে দিল। আন্টির সঙ্গে খোশ মেজাজে গল্প করে শেষ রাতে ঘুমিয়ে পড়লো। ভোরবেলা রাতের আগে হঠাৎ খুটখাট আওয়াজে ওর ঘুম ভাঙলো। দ্রুত উঠে বসলো, দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো। সেদিনের ঝামেলার পর থেকে রুমের বাইরে আলো জ্বালানো থাকে। অধরা দরজা দিতে বেরিয়ে আসলো। চুপচাপ মেন দরজা খুলে দেখলো খোলা গেটের সামনে জুবাইর দাঁড়িয়ে আছে। নীল রঙের হুড়ি শাড়ি চাপিয়ে গেটে হেলান দিয়ে হাত দুটো ভাঁজ করে আছে। অধরা 1 পা 2 পা করে লোকটার সামনে গিয়ে দাঁড়িয়ে কৌতূহলে জিজ্ঞাসা করলো, শীতের মধ্যে এখানে কি করছেন? অধরা দ্বিতীয় জিজ্ঞাসা করতে গিয়ে থেমে গেল। ওর চোখের দিকে তাকিয়ে পিছিয়ে আসলো। এটা কিছুতেই জুবাইর না। স্বপ্নের কথা ভেবে ঢোক গেল। লোকটা ক্রমশ ওর দিকে এগিয়ে আসছে। আকাশের চাঁদ পাকা হয়ে কিরণ দিচ্ছে।
বাড়ির ডান সাইডে থাকা আলোর ছিটা পর্যন্ত ছড়িয়ে গেছে। অধরা ক্রমাগত পিছিয়ে আসছে। সামনে মানবটার দৃষ্টি ওর মাথা থেকে পা অব্দি পর্যবেক্ষণ করছে। অধরা পিছনে ফিরে দৌড় দিবে, সেই সময় লোকটাকে থামিয়ে দিয়ে বলে উঠল, থামো মেয়ে, আমি তোমার ক্ষতি করতে আসিনি, কিছু বলতে এসেছি। অধরা থমকে গিয়ে ভয়ে ভয়ে লোকটার দিকে তাকিয়ে বলল, শুনতে চাই না আপনার কথা। ধ্বংস করতে চাইছেন তো আমাকে? আমি এমনিতেই ধ্বংস হয়ে গেছি। অধরার কথা শুনে লোকটা হাসলো, ঠোঁট কামড়ে বলল, সন্দেহ করে দোষারোপ করা কি উচিত হচ্ছে? আমি খারাপ কিছু করছি দেখেছো আজ অবধি? ভিত্তিহীন বিষয় নিয়ে তুমি খামাখা আমাকে ভয় পাচ্ছ। আমি ছোট থেকেই আলোতে যেতে পারি না, কারণ সূর্যের আলোতে আমার সমস্যা হয়, শরীর লাল হয়ে ফুটে ওঠে। ডাক্তার দেখানো হয়েছে, এটা এক ধরনের রোগ। তুমি এই বিষয় নিয়ে সন্দেহ করছো। আর কোহিনুরের বিষয়, ওটা দাদুর থেকে পেয়েছে। দাদু কিসব আজে বাজে কথা বলে ওনার মাথা খারাপ করে দিয়েছে। তুমি অযথা ভয় পাচ্ছ। আমি তোমাকে পছন্দ করি, তোমার ক্ষতি কেন চাইবো আমি, বলো? অথবা ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, শাশুড়ির শেষ কথাটা বারবার কানের মধ্যে প্রতিধ্বনি হচ্ছে। কাউকে বিশ্বাস করা উচিত হবে না, তবুও কিছু বলা দরকার, তাই বলল, আমার কোনো অভিযোগ নেই। আমার স্বামী চেয়েছেন তাই এখানে আছি। এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই। আপনি কি এগুলো বলতে এসেছেন? লোকটা এক পা দু পা করে একদম অধরার সামনে চলে আসলো, দৃষ্টি ওর মুখের দিকে। অধরা অস্বস্তি হচ্ছে। লোকটা হেসে বলল, বিশ্বাস করছো না তো? তবুও আমি চাই তোমরা ফিরে আসো। ভুল ধারণা নিয়ে বসে থেকে কি হবে বলো? নিজের চোখে না দেখলে সেটা নিয়ে চিন্তা করো না। অধরা লোকটার কথাগুলো মন দিয়ে শুনলো। মনে হলো চিৎকার করে সবটা বলতে, কিন্তু পারল না। কিছু বলতে চাইলেও তার আগেই অধরার পিছন থেকে জুবাই বলে উঠল, ও এখানেই থাকবে আমার সঙ্গে। বাড়িতে নিতে পারলে আমাকে খুন করে আমার স্ত্রীর সন্তানকে নিয়ে কবজায় নিতে খুব সুবিধা হবে জানি, কিন্তু কি বলতে তো আমি আপাতত সেটা চাইছি না। পৃথিবীর সবাই স্বার্থপর, সবাই নিজের কথাই ভাবে। আমিও তাই ভেবেছি, কোহিনূরকে না পেলে তোদের সমস্যা, আমার তো না। তাহলে আমি কেন তোদের জন্য নিজের স্ত্রী কন্যাকে ত্যাগ করবো? কোন সুখ পাবো মিস্টার জামশেদ ফারুকি? ভালো করে শুনে নিন, আপনারা আর আপনার ড্যাডের কোনো পরিকল্পনা সফল হতে দিব না। জুবাইর একদম কথাগুলো বলে থামলো। সামনে ওর ভাই জামশেদ ফারুকি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিস্ময় খোলা। হয়তো জুবাইয়ের থেকে এসব আশা করেনি। জুবাইর অধরা হাতের কবজি ধরে ফিসফিস করে বলল, ভেতরে যাও, শীত পড়ছে, আমি কথা বলে আসছি। অধরা কী করবে বুঝতে পারলো না, থাকা উচিত নাকি চলে যাওয়া উচিত। দুই ভাইয়ের মধ্যে কথা হচ্ছে, ওর থাকা শোভা পাচ্ছে না, কিন্তু না থাকলে যদি এরা দুই ভাই ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তখন জুবাইর ওর সঙ্গে একবার বিশ্বাসঘাতকতা করছে, দ্বিতীয়বার করবে না তার কোনো নিশ্চয়তা নাই। করতেই পারে। তাছাড়া ঘর পড়া মানুষ গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাওয়া স্বাভাবিক কিছু না। স্বামী বলে তাকে কারণ ছাড়া বিশ্বাস করে থাকার মানে হয় না। জুবাইর আপাতত সন্দেহভাজনের তালিকায় রয়েছে। অধরাকে চুপচাপ দাঁড়িয়ে থেকে জুবাইর আবার বলে উঠল, কি হচ্ছে, দাঁড়িয়ে আছে কেন? বিশ্বাস করতে পারো শেষবারের মতো। অধরা কিছু বলল না, চুপচাপ ভেতরে চলে গেল। জুবাইর একবার পিছন দিকে তাকিয়ে দৃষ্টি ফেরালো। জামশেদ তখনও চুপচাপ। অধরাকে যেতে দেখে চাপা কণ্ঠে বলল, ভাই তুই আমাকে অবিশ্বাস করছিস? শোন, আমি কিন্তু ইনোসেন্ট। যা হচ্ছে তাতে বিন্দুমাত্র আমার হাত নেই। জানিস তো ড্যাড কেমন, দাদু ওনার মাথায় আধে ভাজে সব ঢুকিয়েছে। তাছাড়া তোর যদি অধরাকে নিয়ে আমাদের বাড়িতে থাকতে অসুবিধা হয়, তাহলে ওকে নিয়ে তুই দাদুর কাছে চল। ওখানে থাকিস, ওখানে দাদু দাদিমা সবাই আছে। এখানে থাকলে কি অসুবিধা? তাছাড়া তুই কেন মাথা ঘামাচ্ছিস? আমার স্ত্রী কোথায় থাকবে না থাকবে সেটা আমি ভাববো। ড্যাডকে বলে এসব কুকর্ম ছেলে ভালো হয়ে যেতে। আধুনিক যুগে বসবাস করে আদিকালের মতো ফালতু জিনিস নিয়ে উনি পড়ে আছেন। তাছাড়া আমি তো এখন তোদের পথের কাটা, উপড়ে ফেলার চেষ্টা করা হলো, কিন্তু হলো না। ভাই অযথা সময় নষ্ট করিস না, এবার যা, আমি আসছি। জুবাইয়ের কথা শেষ করে এক মুহূর্তে আর অপেক্ষা করলো না, হাঁটতে শুরু করলো। ওকে পেছন থেকে বহুবার ডাকা হলো। জুবাইর ভিতর গিয়ে দরজা বন্ধ করে অধরাকে পাশে গিয়ে বসলো। মেয়েটার চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছে। শরীর আগের চেয়ে হালকা ফোলা ফোলা লাগছে, পেটের আকৃতি বৃদ্ধি পাচ্ছে, শরীরের উজ্জ্বলতা ফিরে আসছে। মেয়েটাকে এতদিন কেন যে এভাবে দেখা হলো না, এখন বেশ আফসোস হচ্ছে। এখন তো জুহি আর আরমান ফারুকের জন্য চোখে পট্টি বাঁধা ছিল। জুবাইর এক মনে এসব ভেবেই চলছে। হঠাৎ অধরার কথা শুনে ধ্যান ভাঙলো। অধরা চোখ বন্ধ করে বলে উঠল, শেষে দেখা শেষ হয়ে থাকলে বলুন, উনি সত্যি সত্যি কেন কোনো রোগে আক্রান্ত কিনা? এবার থতমত করে বলল, জানি না। আম্মা বলেন ছোট থেকেই এমন, ওর সুবিধার জন্য লুকিয়ে ঘর তৈরি করা হয়েছে। লুকিয়ে কেন? লোকজন ওনার অস্তিত্ব জানলে অসুবিধা হতো কি, নাকি অন্য কিছু? ধরুন ওর কাছে
এমন কোনো পাওয়ার আছে যেটা আপনার কাছে নেই। আপনাকে খুন করে ওকে আপনার জায়গায় প্রতিষ্ঠিত করবে আপনার বাবা। আপনাকে হত্যার পিছনে আরও কিছু রহস্য লুকিয়ে আছে, সেটার খোঁজ করুন। এখানে বসে থেকে কিছু হবে না। চলুন এমন কোথাও যাওয়া যাক যেখানে পুরোপুরি রহস্যের সমাধান জেনে নিতে পারবেন। আমাকে নিয়ে টেনশন নেই, বাচ্চা হতে এখনও অনেক সময় আছে। ততদিন আমাকে কিছু করবে না, বিপদ আপনাকে নিয়ে। জুবাইর বসে থাকলেও সমস্যা হবে, বুদ্ধি নেই কোনো আপনার। জুবাইর অধরার মুখের দিকে তাকিয়েছে। এই মেয়েটার বুদ্ধি সত্যি চমৎকার, ওর ভালো লাগছে অধরাকে। ওকে নিয়ে চিন্তা করছে, কিন্তু একে আদৌ মেয়েটা ভরসার যোগ্য? জুবাইর কিছু একটা ভেবে বলল, ওই বাড়িতে পা রাখলে আমি নিজের মধ্যে থাকি না, জানি না কি হয়। তোমাকে দেখতে পাই না, রাগ হয়, অশান্তি লাগে। আমি চাই না তোমার উপর টর্চার করি। কিছু একটা আছে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে, বোঝাতে পারবো না তোমাকেও। অতটা অধীর আগ্রহ নিয়ে বললো, আপনি যখন নিজের মধ্যে সত্যি থাকেন না, সম্মান করেন না, কারো হাতে পুতুলের মতো আচরণ করেন। যাই হোক, এসব নিয়ে ভাবলে চলবে না। আমি বুদ্ধি বের করছি, আপনি আমাদের কথা ভাবুন। এখানে ফিরবো একেবারে সব রহস্য জেনে। তারপর আমাদের আর একটা বাড়ি আছে, তুমি জানো? সেখানে দাদু আছে। ভাই বলেছিল ড্যাড এসব দাদুর কথাই করেছে। তুমি যাবে সেখানে? অতটা একটু চমকালো। বাড়ি থাকতেই পারে, কারণ আরমান ফারুকের স্ত্রী বেশিরভাগ সময় সেখানে থাকেন, কিন্তু সেই বাড়িতে কে আছে এটা জানা নেই, কখনো শোনাও হয়নি। অতটা সোফায় হেলান দিয়ে বলল, যাওয়ার ব্যবস্থা করুন। আর আপনার ভাইকে একটু বলবেন ভাতৃবধূকে বোনের নজরে দেখলে ভালো হয়। হারাম জিনিসের প্রতি ওনার একটু বেশি আগ্রহ। আমি যতই নিজেকে আড়াল রেখে ওই সামনে চলে আসছেন। জুবাইর খারাপ লাগছে, রাগ হচ্ছে। হাতের মুখ শক্ত করে নিজের সামনে বলল, সরি, তোমার সন্ধান কিন্তু ওই দিয়েছিল। আমাকে বলেছিল শুধু বিয়ের পরে একটা বাচ্চা হলে তোমাকে ছেড়ে জুইকে বিয়ে করে নেওয়ার জন্য। তাছাড়া তখন আমি ড্যাডের বাধ্য ছিলাম, ভাই বোনদের কথা ভেবেছিলাম। অধরা ঘুমঘুম করে বলল, বউরা সবসময় খারাপ হয় না। আপনার মতো পুরুষের বিয়ে করা সাজে না। ভাই বোনদের ভালো করতে নিষেধ করছি না, তাই বলে নিজের সন্তানদের তাদের হাতে তুলে দেবেন এমনটা না। আপনি জানেন ঘরের শান্তি হচ্ছে স্ত্রী সন্তান। যাই হোক, বুঝতে হবে না। রহস্য সমাধান করতে আমাকে ছেড়ে দিয়েন। জুহি তো নেই, আত্মা ফাত্তা থাকলে ডেকে নিয়ে বিয়ে করে নিয়ে নেন। আমি মেখে নিয়ে থাকবো। তারপর যদি ভালো কাউকে পাই তখন বিয়ে নিয়ে ভাববো। আমি যথেষ্ট সুন্দরী, ছেলের অভাব হবে না। তাছাড়া আপনার তো ভাই তো আছে, উনি বারবার আমাকে ইঙ্গিত দেয়। অধরা বাকিটা বলতে পারলো না। জুবাইর ওকে মুখ চেপে ধরে রাগে ফুলছে, হুড়ুকুচকে বলল, বিশ্বাস ভেঙেছে শাস্তি হিসেবে সারা জীবন এক কক্ষে দুটো বিছানা তৈরি করে ঘুমাবো, তবে চোখের সামনে থাকা চাই। আমি খারাপ মানুষ, সারা জীবন খারাপ থাকবো। মারামারি জোর জবস্তি সব আমার কাজ, ভালো হতে চাই না। তুমি যদি এসব ফালতু চিন্তা করো আমিও খারাপ হব। ভালোবাসার দিন শেষ। আমাকে দেখতে না ছিল চোখ বন্ধ করে আমার সামনে ঘুরবে, সমস্যা নেই। জুবাইর একদম কথাগুলো বলে ওকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। অধরা জানতো এমন কিছু হবে। জুবাইরকে চিনতে ওর বাকি নেই, একটু চেতিয়ে দিলে কাজ হয়ে যায়। যে ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলেছে সেটা সেখানে নিয়ে মাথা মোটা লোকটাকে নিয়ে গিয়ে বিপদ হবে কিনা কে জানে। গাড়ি চলছে জুবাইয়ের দাদুর বাড়ি। সকাল সকাল আঙ্কেল আন্টি থেকে বিদায় নিয়ে বের হচ্ছে অধরা। সঙ্গে আয়াত এসেছে। অধরা ওকে নিতে চায়নি, কিন্তু ছেলেটা শুনছেই না। যদি কোনো ঝামেলা হয় তাই জোর করে এসেছে। কাজের মেয়েটা আর মারিয়াও আছে। জুবাইর মারিয়াকে রেখে কোথাও যায় না, বোনকে সঙ্গে রাখে। মেয়েটার মধ্যে কিছু ঝামেলা আছে। আরমান ফারুককে জানলে ঠিকই মেয়েটাকে নিজের কাজে লাগিয়ে দেবে। সকলের ছোট বোনটাকে ওর বাকি বোনদের থেকে আলাদা রাখে। ওরা বোমা বধির হতে পারে, কিন্তু কীভাবে জানি মানুষের সব কথা বুঝে যায়। রাতের আধারে সব পার্টিতে যায়, কোনো রাত মিস করে না। দীর্ঘ 4 ঘন্টার পর গাড়ি থামলো বিশাল এক অট্টালিকার সামনে। বাড়িটা ধূসর রঙের। অতটা গাড়ির থেকে পা পড়তে মনে হলো পুরো শরীর কেঁপে উঠলো। জুবাইর ওকে ধরে ফেললো। দীর্ঘ সময় গাড়িতে থাকার ফলে এমন হচ্ছে। মারিয়া এসে ওর হাত ধরে ইশারা করলো ভেতরে যাওয়ার জন্য। গেটের সামনে কয়েকজন দাঁড়িয়ে আছে ওকে বরণ করে নিতে। বাড়ির ভিতরটা ছোটোখাটো একটা বাগান দেখা গেল। আশ্চর্যের বিষয় এখানে কোনো ফুল নেই। অতটাকে রানীর মতো বরণ করা হচ্ছে, এটাই ওকে ভাবাচ্ছে। কয়েকজন মিলে ওকে ভিতরে নিয়ে আসতে বললো। অধরা বুঝতে সিঁড়ি দিয়ে একজন সাদা চুলে বৃদ্ধ লোক নেমে আসলো। অধরা লোকটার চোখের দিকে তাকিয়ে চমকে উঠল। আলো ঝলমলে শীতের দুপুর। ধূসর রঙের অট্টালিকার ভিতরে মোটেও ধূসর রং না, সাদা রং। কেমন অদ্ভুত সব জিনিস। ভিতরে দামি দামি আসবাবপত্র। অধরার পাশে আয়াত চুপচাপ বসে আছে। ছেলেটা এদের অতিথি সেবা মুগ্ধ, যেটা ওর চোখে মুখে প্রকাশ পাচ্ছে। জুবাইর ওদের বসিয়ে দিয়ে কোথায় যেন ঘাপটি মারছে। অধরা অনবরত ঝোঁক ফেলছে। জুবাইয়ের দাদুর দৃষ্টিটা কেমন কুইঙ্গিত দিচ্ছে, কেমন জানি অদ্ভুত রকম। লোকটার চোখের পাপড়িগুলো তুলনামূলকভাবে বেশ বড় আর সাদা রঙের।
সাদা পাঞ্জাবির সঙ্গে লোকটা সাদা রঙের লুঙ্গি পরেছে। ভদ্রলোক যে বাঙালি সেটা ওনার পোশাক দেখেই বোঝা যাবে, কথা বলার দরকার হবে না। অধরার ধ্যান ভাঙল ভদ্রলোকের কথা শুনে। চমৎকার করে হেসে উঠলে বললেন, দাদু ভাই কেমন আছো? আমার শরীর ঠিক ছিল না, তাই বাংলাদেশে গিয়েছিলাম, তাই তোমার সঙ্গে আলাপ পরিচিতের সুযোগ হয়নি। তবে কিন্তু তোমাকে আমার কাছেই থাকতে হবে দাদু ভাই, কাজ ছাড়া করছি না। অধরা জোর করে উষ্ঠে হাসি এনে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কথা আমি জানতাম না, জুবাইর কখনো বলেনি আপনার কথা। আপনাকে আমার থেকে লুকিয়ে রেখেছিল কেন দাদু ভাই? ভদ্রলোক যেন কিছুটা ঘাবড়ে গেলেন এমন প্রশ্ন শুনে, তবুও নিজেকে সামনে নিয়ে কাকে একটা ডেকে ওদেরকে ফ্রেশ হতে কক্ষে নিয়ে যেতে বললেন। জুবাইর একটা ফুপি আম্মা আছে, তার এখন ছেলে ও 2 মেয়ে, সবাই এখানে থাকে। মেয়ে দুটো কথা বলতে পারে কি বুঝতে পারল না, কারণ এখনো পর্যন্ত ওদের কোনো কথাই শোনা যায়নি। জুবাইর যে মাঝে মাঝে গায়েব হয়ে যায় এটাই তার রহস্য। এখানে বসে থাকতে অধরা ভাবতেছিল অফিসের কাজে বিজি। আয়াতকে ফুপির ছেলেটা নিয়ে এসেছে। অধরা সেদিকে তাকিয়ে একটু টেনশন করলো, ছেলেটা আবার কোনো ক্ষতি করবে না তো। অধরা আসার সময় লুকিয়ে ফোন নিয়ে এসেছে সেটা জুবাইর জানে না। অধরা ফোনটা নিজের সঙ্গে রাখবে, যখন এই বিপদের ইঙ্গিত পাবে পুলিশকে ফোন দেবে। তাছাড়া শাশুড়ির দেওয়া জিনিসপত্রগুলো সঙ্গে রেখেছে, খালি হাতে যুদ্ধে নেমে হেরে যাওয়ার মানে হয় না। এবার যা করবে বুদ্ধি দিয়ে। অধরা ওর ফুপু শাশুড়ির রুমে গেল। একটু পরে কাজের মেয়েটা ল্যাগেজ নিয়ে গেল, বেশ বড় সড়ো সাজানো গোছানো। দেওয়ালে টাঙানো জুবাইয়ের বড় করে একটা ফ্রেম ছবি বন্দি টাঙানো। অধরা আশেপাশে ঘুরে দেখলো, হঠাৎ জুবাইয়ের কণ্ঠ শুনে চমকে উঠলো, পিছনে তাড়ালো। জুবাইর দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল, ম্যামের পদধূলি আমার পক্ষটা ধন্য হলো। এবার বলুন কেমন লাগছে, পছন্দ হয়েছে? অধরা মুখে হাত রেখে চিন্তিত হয়ে বলে, সব ঠিকঠাক, তবে একটা সমস্যা হচ্ছে ব্যালকনি। এখানে কোনো ব্যালকনি নেই কেন? মন খারাপ হলে আমি কোথায় গিয়ে কান্নাকাটি করব? বাইরের দৃশ্য দেখব কীভাবে? ব্যালকনির অবদান আমার জীবনে প্রচুর। এই ব্যালকনি ছিল বলে বরের গার্লফ্রেন্ডের রোমান্টিক সিনটা দেখতে পেয়েছিলাম। এই জন্যই জানতো জঘন্য খারাপ রুম আপনার। অধরার হাতে টাওয়ালটা নিয়ে জুবাইয়ের দিকে ছুঁড়ে দিয়ে বসে পড়ল। মাথায় যন্ত্রণা হচ্ছে। জুবাইর হতভম্ব হয়ে অধরার কথা শুনে মানিজ্যতে ছিটে ফোটাও অবশিষ্ট থাকলো না। কোনো রকমে মাথা চুলকে বলল, সরি, আসলে জুহি তখন জোর করেছিল, আমি না করতে পারিনি। অতটা বিরক্ত হয়ে পড়লো, হয়েছে হয়েছে, সরি বলতে হবে না, জানি প্রেম ট্রেন করলে এসব হয়ে থাকে। আমিও করবো। ইউনিভার্সিটি একটা ছেলে আমাকে পছন্দ করতো, ছেলেটা এখনও সিঙ্গেল। ভাবছি ঝামেলা শেষ হলে ওর সঙ্গে প্রথমে প্রেম করবো, তারপর বিয়ে করব। আমি বেশ ক্লান্ত, আমি এখন ঘুমাচ্ছি। জুবাইয়ের মেজাজটা খারাপ হলো। ছেলেদের সঙ্গে কি মেয়েদের তুলনা চলে? জীবনে প্রথমবার ভুল করেছি, তাও আবার বউয়ের চোখের সামনে। জীবন দশাতে কতবার যে খোট্টা শুনতে হবে আল্লাহও ভালো জানে। যাই হোক, যত ইচ্ছে বলুক, সমস্যা নেই, কিন্তু তাই বলে আরেক ছেলেকে বিয়ে করবে আবার চুমু খাবে, এটা অতিরিক্ত। জুবাইর একদম মানবে না। ও দাঁতে চাপ চেপে বলল, যা খাওয়ার আমার সঙ্গে খেতে পারো, বাইরের লোকের দরকার কি? ছেলের নাম ঠিকানা দাও, আমি বের হবো, একদম খুন করে ফেলবো। অতটা বিছানায় গা হেলিয়ে দিয়ে আমি ছেড়ে বলল, পুরাতন জিনিসের প্রতি আমার আবার আগ্রহ কম। এই জানো তো, আমি একটু ঘুমাবো, বহু কাজ আছে। বাইরে যাবেন বললেই তো হয়ে যাবে না? এই যে আপনি আর আপনার ভাই টুইন, অথচ আপনার সঙ্গে ওনার কত পার্থক্য। উনি রাতে ঘোরাঘুরি করেন, দিনে মাটির নিচে। ওনার সমস্যাগুলো আপনার হলো না কেন? দ্রুত খোঁজ নিন, বিষয়টা ডাক্তারের সঙ্গে আলোচনা করেন, দরকার হলে ডিএনএ টেস্ট করুন। জীবন মুখ ভার করলো অধরার কথা শুনে। ও যতই দেখি মেয়েটাকে অধিকার দেখিয়ে কথা বলছে, মেয়েটা ওকে ততই বেশি ইগনোর করছে। কাছাকাছি আসার সুযোগ নেই। মেয়েরা বুঝি এমনই হয়, ভালোবাসলে মন দিয়ে বসে, আবার ঘৃণা করলে মনে প্রাণ করেই ঘৃণা করে। যুবের দীর্ঘশ্বাস ফেলল, চুপচাপ ফ্রেশ হয়ে টাওয়াল রেখে বলল, আমি যাচ্ছি, দরকার হলে মারিয়াকে বলবেন। নিজের পদবুদ্ধি খরচ না করে কিছু করতে যাবে না। তোমাকে নিয়ে আমার চিন্তার শেষ নেই। অতটা উত্তর দিল না, ঘুমে চোখ বন্ধ হচ্ছে। জুবের হতাশ হলো, কম্বলটা ওর গাড়িয়ে জড়িয়ে নিয়ে বেরিয়ে আসলো। এতদিন প্রশ্নটা যে ওর মনে আসেনি এমনটা না, কিন্তু কখনো জানার চেষ্টা করেনি, এবার করতে হবে। সন্ধ্যার আগ মুহূর্তে ঘুম ভাঙলো অধরার। দুবার কেউ ডেকেছিল, কিন্তু এখন সেটা মনে পড়ছে। অধরা দ্রুত ফ্রেশ হয়ে টি টেবিলে রাখা খাবারটা খেয়ে নিয়ে বেরিয়ে আসলো। লম্বা বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে বারান্দার শেষ প্রান্তে দেখতে পেল পশ্চিম দিকে জঙ্গলটা দৃশ্যমান। হঠাৎ সাদা পোশাকে একজন লোকটা জঙ্গলের ভিতরে ঢুকলো। লোকটা চোরের মতো ডানে বাইরে তাকাচ্ছে। অধরার সন্দেহ হলো, তাই ফট করে পেছনের দরজা দিয়ে নেমে আসলো আর লোকটার পিছু নিল। চারিদিকে যে সন্ধ্যা নেমেছে, কিছুক্ষণের মধ্যে সূর্য মামা পৃথিবী থেকে বিদায় নেবে, এটা ওর খেয়াল হলো না। জঙ্গলের মধ্যে ঢুকে গেল। কিছুক্ষণ
দূর এসে লোকটাকে আর পেল না। দূরের একটা আলো রেখা দেখা যাচ্ছে। গাছের ফোকর দিয়ে আলো এসে এখানে ওখানে অন্ধকার কেটে আলো তৈরি করছে। অতটা পা চলছে না, মাঝে মাঝে হোঁচট খেলে তবু থামলো না। আলোর কাছাকাছি আসতে দেখলো লোকটা হামু হয়ে কিছু একটা খাচ্ছে। অধরা নিজেকে একটা গাছের আড়ালে লুকিয়ে ফেললো। লোকটা পেছনে ঘুরেছিল, এবার সামনে ঘুরলো। অধরার চোখের কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এই লোকটাকে ওই বাড়িতে দেখেছিল সে। যাই হোক, লোকটার মুখে সাদা পোশাকে রক্তের ছোপ ছোপ দাগ, সামনে কাঁচা মাংস আর হাড্ডি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। অধরা দৃশ্য দেখে বমি করে ফেলল। কি জঘন্য! শীতের মধ্যে কুলকুল করে ঘামছে। হঠাৎ পেছন থেকে ঠান্ডা কারো হাত স্পর্শ করলো। অধরা কেঁপে উঠে পেছন দিকে তাকিয়ে হতভম্ব। জুবাইরের পাশে দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টি সামনের লোকটার দিকে। হয়তো এরকম অবিশ্বাস্য দৃশ্য বিশ্বাস করতে পারছে না। অধরা কথা বলতে চাইল, কিন্তু জুবাইর তারাকে টুপ করে হাঁটু ভেঙে পড়ে কি অজ্ঞান। অধরার বিপদ ভুলে গিয়ে জুবাইর পাশে গিয়ে বসে পড়লো। ফিসফিস করে বললো, এই যে শুনছেন, কি হলো আপনার? কথা বলুন। আরে ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি। অধরা একদমই কথাগুলো বলে থামলো। জুবাইর কথা বলতে পারলো না। অধরার কান্না পাচ্ছে। কি একটা বর জুটছে কপাল। সারাক্ষণ খুন করবো বলে এটা করব ওটা করব ডায়লগ মারে, এখন কাজের বেলায় ভিমড়ি খেয়ে বিপদ আর বাড়িয়ে দিল। মেজাজটাই খারাপ, সঙ্গে টেনশন। কীভাবে একে বাড়িতে নিয়ে যাবে ভাবতেই বুক কাঁপছে। এদিকে অধর নেমে এসছে। জুবাইয়ের মাথা নিজের কোলে নিয়ে কেঁদেই ফেললো। বিড়বিড় করে বলল, বর না বর্বর। কোথায় বউকে সাহায্য করবো তা না, নিজেই ভয়ে অজ্ঞান। আশেপাশে কোথাও পানি থাকলে ঝামেলা ছিল না। বেশ কিছুক্ষণ পর জুবাইয়ের জ্ঞান ফিরল। অধরা গাছের ফোকর দিয়ে সামনে তাকিয়ে দেখলো সেখানে থাকা লোকটা নেই। এমনকি সেখানে কোনো চিহ্ন পর্যন্ত নেই। জুবাইয়ের মাথায় হাত দিয়ে উঠে বসলো। মাথা ভার হয়ে আসছে। অধরা ভুরু কুচকে বলল, আপনি ঠিক আছেন তো? জুবাইর ঠোঁট উল্টিয়ে বলল, সরি, আমি এরকম দৃশ্য কখনো দেখিনি। বাসা থেকে তোমার পিছু পিছু এসেছিলাম, কতবার ডাকলাম তুমি শুনলেই না। তারপর এখানে এসে দেখি এই দৃশ্য। আসলে হঠাৎ দেখছি তো, তাই সহ্য হয়নি। সারাদিন খালি পেট। জুবাইর একদমই কথাগুলো বলে থামলো। অধরা দীর্ঘশ্বাস ফেলে বলল, এবার থেকে চাপাবাজি কম করবেন। আমি আপনাকে হিরো ভাবতাম, এখন দেখি আপনি জিরো। হিরো না হয়ে ভিলেন হতেন, তাতেও আমি গর্ববোধ করতাম। বাড়িতে চলুন, একটু হলে লোকটার হাতে হাতে ধরা পড়তাম। পরের বার যদি দেখি না আমার পিছু নিয়ে ঝামেলা করছেন, তো খুন করে ফেলবো। হাঁটতে পারবেন নাকি কোলে নিতে হবে? জুবাইয়ের মুখটা দেখার মতো হলো। কীভাবে কি হয়েছিল কিছুই বুঝতে পারেনি। জীবনে যা কিছু লজ্জাজনক প্রথমবারই ঘটে, সবটা বউটার সামনেই ঘটতে হচ্ছে। আফসোসের শেষ নেই। এমন বেদনা ভরা জীবন নিয়ে সামনে এগোতে হবে, কি দুঃখ। জুবাইয়ের ধ্যান ভাঙলো অধরার কথা শুনে। আসুন, কোলে নিচ্ছি। মাটিতে আর কতক্ষণ লুটিয়ে থাকবেন? জুবাইর দ্রুত উঠে অধরাকে নিজের কোলে নিয়ে বাড়ির পথে হাঁটা ধরলো। অধরা হতভম্ব হয়ে জুবাইয়ের কাজকর্ম দেখছে। হরিকুচকে বলল, হঠাৎ জ্ঞান হারালেন কেন বলুন তো? ভয় নাকি অন্য কোনো রহস্য? কিসের রহস্য? কোনো রহস্য নেই। শরীর খারাপ নিয়ে বর তোমাকে কোলে নিয়ে হাঁটছে, কোথায় একটু আদর করবে, রোমান্টিক কথাবার্তা বলবে, তা না জেরা করছে। আমি সত্যি বলছি, জানি না তখন কি হয়েছিল। চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসছিল। তোমার কথা মতো হাসপাতালে গিয়েছিলাম। আগামীকাল রিপোর্ট আসবে। তাছাড়া একটা ঝামেলা হয়েছে, তোমাকে বলার সুযোগ পাইনি। আমার উপর আবারও আক্রমণ করা হয়েছে, গাড়ি চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। তেমন কিছু হয়নি, পায়ে আর হাতে লেগেছে। হাসপাতালে 2 ঘন্টা অবচেতন ছিলাম। জুবাইরের কথা শুনে অধরা উতলা হয়ে গেল। জোর করে কোল থেকে নামাতে চাইল, কিন্তু জুবাইর নামলো না। অধরা বিরক্ত হয়ে বলল, বাচ্চাদের মতো বুদ্ধি নিয়ে আপনি গোয়েন্দা হবেন? বলেছিলাম নিজের খেয়াল রাখতে, কিন্তু না, সব উল্টে দিয়েছেন। আগামীকাল থেকে সবসময় ক্যামেরা রাখবেন। আমি আপনার পোশাকে ক্যামেরা লুকিয়ে দেবো, আর আশেপাশে গার্ড রাখবেন। আপনি তো আমার কথা শুনছেন না? বুঝতে পারিনি, কিন্তু হঠাৎ এরকম ঝামেলা হবে। যাই হোক, আগামীকাল থেকে সতর্ক রাখতে থাকবো। শুনো, রাতে স্টোর রুম চেক করতে হবে। শরীর খারাপ বা ভয় পেলে কিন্তু খতম। জানি না আপনাদের স্টোর রুমের আবার কোনো রহস্য লুকিয়ে আছে। নামিয়ে দিন, আমি হাঁটতে পারবো। আপনার শরীর খারাপ, সুস্থ হয়ে উঠুন, তারপর না হয় আপনার কোলেই চড়ে বিশ্ব ভ্রমণ করবো। এখন নামবো। জুবাইর ওকে নামলো না। পেছনের দরজা দিয়ে কক্ষে ফিরে এসে বিছানায় রেখে নিজেও বসে পড়ল। আঘাত পাওয়ার পর জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। অধরা সেটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল। টেনশন হচ্ছে সামনে কি অপেক্ষা করছে কে জানে। কোহিনূর পর্ব 3। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।